আসসালামু আলাইকুম। আইন এগ্রো ফার্মে আপনাদের স্বাগতম। আমি কামরুজ্জামান। আজকে আপনাদের সাথে ছোট্ট একটা বিষয় শেয়ার করব, আসলে খামার ব্যবস্থাপনা নিয়ে। কোন ওয়েতে খামার করলে আসলে খামার থেকে অধিক পরিমাণ রিটার্ন বা আয় পাওয়া যায়। আসলে খামার আমরা করি আবেগ নিয়ে, অনেকেই করি। খামার করে আসলে খামার রাখতে পারে কয়জন? খামার টিকে রাখাটাই আসলে মূল উদ্দেশ্য। আসলে আমাদের খামারে অনেক ভাই আসলে আবেগে পড়ে বা ইউটিউব দেখে অনেকে খামার করে। সেই ক্ষেত্রে কি খামারের থেকে কি আসলেই পর্যাপ্ত পরিমাণ এবং যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য নিয়ে আসলে খামারটা করে সেই পরিমাণ লাভ বা প্রফিট করতে পারে? সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এখানে ভিডিওটার। আমরা কোথায় আসলে ভুল করি, আসলে একটা খামারের কোথায় কোথায় ভুল থাকে? মানুষের ভুলের ঊর্ধ্বে নয়। আসলে খামার করতে গেলে আপনাকে অবশ্যই প্রথমেই এর উপরে একটা ট্রেনিং অথবা যেটা আমি বলতে চাচ্ছি, বাস্তব জ্ঞান থাকতে হবে। সেই ক্ষেত্রে আপনি খামার থেকে লাভের একটা মুখ দেখবেন। একটা জিনিস আমি আসলে সবসময় বলে থাকি, আমরা আসলে আবেগে পড়ে খামার করি বা নিজে যখন ভালো না লাগে আসলে খামার করি। চাকরি করতেছি, চাকরির পাশাপাশি আসলে খামার করি। তো ওইভাবে যদি চিন্তা করে থাকেন খামার থেকে আসলে অনেক টাকা লাভ হবে, তাহলে কিন্তু ভাই ভুল। আসলে সেই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস করতেই হবে, খামার করার আগে এর উপরে বাস্তবিক জ্ঞান থাকতে হবে। কারণ আমাদের দেশে বর্তমান সময়ে যুব সমাজের একটা ট্রেন্ড দেখা যাচ্ছে। ট্রেন্ডটা হচ্ছে ইউটিউব স্যারের কাছে বা গুগল স্যারের কাছে দেখেই আমরা আকৃষ্ট হয়ে যাই যে চটকদার বিজ্ঞাপন, যে একটি খামার করেই মাসে লাখ টাকা ইনকাম। আসলে কি লাখ টাকা ইনকাম হয়? সেটাই আপনাকে দেখতে হবে আগে, যে ইউটিউব থেকে দেখে আমি লাখ টাকা ইনকাম এক ভাই করতেছে, আসলে কি 1 লাখ টাকা ইনকাম করছে নাকি 10 টাকা ইনকাম করছে, সেটা আসলে আপনার না দেখে কিন্তু খামার করবেন না। তাই খামার করার আগে অবশ্যই একটা বাস্তব জ্ঞান এবং ট্রেনিং যদি থাকে, তাহলে আপনি খামার থেকে কিন্তু আলহামদুলিল্লাহ লাভের মুখ দেখবেন। খামার করার আগে কিছু জিনিস আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এদের প্রথমত বাসস্থান যদি ভালো হয়। একটা কথা আমি ছোটোবেলা থেকেই দেখে শুনে আসছি, পাখি সারাদিন যেখানেই থাকুক না কেন, তারা কিন্তু তাদের একটা খোঁজে, নির্দিষ্ট একটা জায়গায় কিন্তু সে এসে কিন্তু ঘুমায়। তেমনি আমাদের হাঁসও কিন্তু এই চীনা হাঁসও কিন্তু একটা পাখি জাতীয় প্রাণী। তো এদেরও কিন্তু একটা নির্দিষ্ট একটা জায়গা এবং সুস্থ, ভালো পরিমাণ শুষ্ক এবং পর্যাপ্ত আলো বাতাস যায় এমন একটা জায়গা নির্বাচন করতে হবে, যাতে এরা কিন্তু সুস্থভাবে থাকতে পারে। তো আমরা অনেকেই হাঁসের খামার করি বা মুরগির খামার করি, এদের কিন্তু পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখি না, বদ্ধভাবে করি। তো ভাই আপনি এই কাজটা করবেন না। খামার করার আগে প্রথম শর্ত, এদেরকে সুন্দর একটা পরিবেশ দিবেন, তাহলে আপনি খামার থেকে কিন্তু আয় করতে পারবেন। আর লং টাইম যদি খামার করতে চান, তো অবশ্যই এদেরকে বাসস্থানটা আপনার স্থায়ীভাবে মজবুতভাবে করতে হবে। আসলে যেমন তেমন করলে কিন্তু আপনার 2 দিন পর কিন্তু খামার কিন্তু মেরামত করতে অনেক সময় লেগে যাবে বা টাকা লেগে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি একটা প্রফিট মার্জিন কিন্তু অনেকটা কমে যাবে। তাই আপনাদের একটা কথা সবসময় বলি, খামার করার আগে ইউটিউব দেখে না, বাস্তবিক জ্ঞান নিয়ে আপনারা খামার করুন। আর একটা কথা আমি সবসময় বলি, খামার করার আগে অবশ্যই আপনি পরিবেশটা নির্ধারণ করবেন, তারপরে এদের বাচ্চা কোথা থেকে কালেকশন করবেন। আসলে আমি সবসময় একটা কথাই বলবো, বাচ্চা আপনারা ভালো একটা জাত নেবেন, যেখান থেকে আপনি ভালো মানের বাচ্চা পাবেন। এমনি হাট বাজার থেকে যে বাচ্চাগুলো কিনেন বা কালেকশনের বাচ্চাগুলো নেন, আসলে এখান থেকে কিন্তু যদি বাচ্চা নেন, সেই ক্ষেত্রে প্রথমেই কিন্তু আপনি লসের একটা সম্ভাবনা থাকে। কারণ অনেক বাচ্চা কিন্তু সিগ্রেটেড থাকে, এরা ব্রিডিং করে না বা ঠান্ডাজনিত বাচ্চা, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চা কিন্তু মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে। খামার করার আগেই আপনার স্বপ্ন কিন্তু এখানেই শেষ হয়ে যাবে। খামার করার কিন্তু আর সেই লক্ষ্য বা উদ্দেশ্য থাকবে না। খামারের ক্ষেত্রে প্রফিট মার্জিন 3 ক্যাটাগরিতে আপনাকে বের করতে হবে। আসলে খামার এটা আসলে হাঁসের জাত কিন্তু অনেক বড়। যেমন এই হাঁসগুলো কিন্তু আপনার পুরুষ হাঁসগুলো কিন্তু সর্বোচ্চ 5 কেজি পর্যন্ত আমি দেখেছি। সো
সো আপনি যদি মাংসের জন্য করেন তো আপনি লাভের একটা মুখ দেখতে পারেন, আবার যদি মনে করেন যে না বাচ্চার জন্য করব, সেখান থেকেও একটা লাভের মুখ দেখতে পারবেন, আপনি যেইভাবে চান। আবার এই হাঁস কিন্তু আসলে ডিমের জন্য না, আমি প্রথমেই বলে নিচ্ছি। এটা যদি কেউ ডিমের জন্য করে থাকেন তাহলে অবশ্যই ভাই সরি, এটা ডিমের জন্য না। এটার হচ্ছে মূল উদ্দেশ্য থাকে মাংস। এটা কিন্তু শীতের সিজনে কিন্তু এই হাঁসের কিন্তু অনেক ডিমান্ড থাকে। লোকাল মার্কেটে এক একটা হাঁস প্রায় 1800-1900 টাকা পর্যন্ত এদের রেট উঠে যায়। পুরুষ হাঁসগুলো, মহিলা হাঁসগুলোও কিন্তু এদের কিন্তু প্রায় 1000-1200 টাকা রেট উঠে যায়, যদি ভালো ওয়েট যদি ভালো থাকে। আর যদি একটু বয়স থাকে সেই ক্ষেত্রে তো আরেকটু রেট ওঠে। তো অ্যাভারেজে যদি আমি চিন্তা করি 1200 থেকে 1500 টাকা এক একটা হাঁস অ্যাভারেজ, এবং পুরুষ মহিলা মিলে অ্যাভারেজে কিন্তু আপনারা এটা বিক্রি করতে পারবেন। সো আপনি শীতের ওয়েদারে অবশ্যই এই হাঁসের কিন্তু একটা ভালো ডিমান্ড থাকে। আর সবচেয়ে বড় কথা, বাচ্চাতেও কিন্তু এদের ভালো একটা প্রফিট মার্জিন থাকে। এখানে বাচ্চার একটা রিস্ক থাকে। আপনি সম্পূর্ণ এরা সবসময় অনেক হাঁস তা দিতে চায় না, বাতে বসতে চায় না, সেক্ষেত্রে এগুলো আবার ইনকিউবেটরে বাচ্চা ফোটানো যায় না। তারপরে আবার বাচ্চা তা দিলেও এদের কিন্তু একটা নির্দিষ্ট একটা পার্সেন্টেজ কিন্তু বাচ্চা কিন্তু ভ্রূণ আসে না। তারপরে আরেকটা প্রবলেম যেটা ফেস করি আমি, বাচ্চা ওঠার পরে এরা কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। আবার বাচ্চাগুলো অনেক সময় মারা যায়, কোনো একটা 19-20 হলেই কিন্তু বাচ্চাগুলো মারা যায়। তো বাচ্চায় আসলে রিস্ক থাকে। আপনারা চাইলে করতে পারেন, বাচ্চায় কিন্তু অনেকটা রিস্ক থাকে। সো আপনারা বাচ্চা যদি এই চিন্তা করে থাকেন তাহলে আপনি মেন্টালিটি রাখতে হবে, এখানে কিন্তু প্রচুর শ্রম দিতে হবে এবং ট্রেন আপ হতে হবে আপনাকে। ট্রেনিং প্রাপ্ত হলে আপনি এখানে বাচ্চা কিন্তু বাঁচাতে পারবেন এবং বাচ্চা ভালো দামে বিক্রি করতে পারবেন। তাই আমার সাজেশন, শেষ কথা নয়, আপনারা যদি মাংসের জন্য করতে চান ওকে সাধুবাদ, বাচ্চার জন্য করলেও কিন্তু সাধুবাদ। কারণ হচ্ছে এখানে দুইটা সেক্টর থেকে আপনি প্রফিটের একটা মুখ দেখতে পারবেন। আর খামার করার মূল উদ্দেশ্যটাই কিন্তু প্রফিট। আমি কিন্তু ভেঙে চুরেই বলছি ভাইয়া, আপনারা যদি খামার করার আগে বা হাঁস পালন করার আগে, আর যদি কেউ বাড়িতে শখ করে 10টা 20টা পালন করেন সেটা তো আলাদা ভিন্ন কথা। এক্ষেত্রে এদের পালন করলে আপনি সেটা আলাদাই ভিন্ন কথা। আমি যেই কথাগুলো বলতেছি আপনাদেরকে, আসলে এটা কিন্তু আসলে একজন ইউটিউবার হিসেবে না, আমি আসলে কোনো ইউটিউবার না, আমি আসলে আমার ফোনটাকে দিয়ে আসলে আমি ভিডিওগুলো করে থাকি। তো আমি আমার খামারের যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করে, যাতে খামার করে আসলে কেউ প্রতারিত না হয়, আর বাচ্চা কিনেও যেন কেউ প্রতারিত না হয়। আপনারা খামার থেকে বাচ্চা কিনবেন অবশ্যই প্রথম প্রায়োরিটি, সে হোক আমার খামার থেকে বা যে কোনো খামার থেকে বা যে কোনো হ্যাচারি থেকে। কোনো কালেকশন বাচ্চা কিনলে আপনি একটা প্রতারণা হওয়ার সম্ভাবনা থাকে। সো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আর সব কালেকশন বাচ্চা যে খারাপ এমনটাও আমি বলছি না, আসলে এ গ্রেডের বাচ্চা যদি পান অবশ্যই সেখান থেকেও নিতে পারবেন। আর একটা কথা আমি সবসময় আপনাদেরকে বলে থাকি, যেটা হচ্ছে যেই সিজনের যেই সবজি সস্তা থাকে সেই সিজনে আপনি এই হাঁসদের কিন্তু সেই সবজিগুলো কিন্তু খাওয়াতে পারবেন। যেমন শীতের সিজনে আমি কিন্তু এদের পর্যাপ্ত পরিমাণে বাঁধাকপি, তারপরে পালং শাক, আরও কিছু সবজি, ফুলকপি এদের কিন্তু আমি খাওয়াই, যেগুলো আসলে অনেক কম দাম থাকে ওই সিজনে। হাট থেকে আমি ওটা বড় বাজার থেকে শুনে নিয়ে আসি, অনেক কম দামেই কিনতে পারি। তাই সেই ক্ষেত্রে আমার কিন্তু খাবারের কস্টিংটা কিন্তু কমে যায়। যেমন এই সিজনে আমি আরেকটা কাজ করব এখন ইনশাল্লাহ, অ্যাভেলেবল যেটা আমি বাজারে পাচ্ছি এখন দেখতেছি, আমি দু একদিনের মধ্যেই শুরু করব। কলমির শাক, কলমির শাকে কিন্তু প্রচুর ভিটামিন থাকে। আপনারা চাইলেই কিন্তু কলমির শাকটা খাওয়াইতে পারেন। আর যারা হাঁস পালন করেন তো আপনাদের যদি পাশে একটু জমি থাকে, কলমির শাক কিন্তু এখন বোনা যায়। মানে আগে যেমন হচ্ছে প্রতি জমিতে হতো বা এমনি পুকুরে হতো, এখন কিন্তু কলমির শাকটাও কিন্তু আপনি চাষ করতে পারবেন। তো এটা কিন্তু কলমির শাকটা কিন্তু অনেক ভালো খায়। কলমির শাকটা যদি এদেরকে খাওয়ান অবশ্যই এরা পুষ্টিগুণ পাবে। আর সেই সাথে শুধু কলমির শাক খাওয়ালে যারা ভিটামিন পাবে তা না কিন্তু নয়, এদের পাশাপাশি ধান, ভুট্টা, গম, পাশাপাশি সয়াবিন মিল, এদের কিন্তু ডিমের জন্য কিন্তু অবশ্যই কিছু ক্রাইটেরিয়া আপনাকে অবলম্বন করতে হবে। শুধু যে আপনি ধান ভুট্টা দিবেন বা দিবেন, এদের কিন্তু ডিম পর্যাপ্ত পাবেন না। তো আশা করি এদের যদি পর্যাপ্ত ডিম পেতে চান, এদের হচ্ছে লেয়ার ওয়ান দিতে পারেন, পাশাপাশি ধান দিতে পারেন। সবসময় যে একই খাবার দেবেন, এদের খাবার মেনু কিন্তু মাঝে মাঝে চেঞ্জ করবেন, তাহলে কিন্তু এরা সুস্থ থাকবে এবং সেই সাথে পর্যাপ্ত ডিম দিবে। তো আমরা উদ্দেশ্যই থাকে যেহেতু ডিম এবং বাচ্চা বা মাংস যেটাই করতে চাই না কেন এদেরকে কিন্তু পর্যাপ্ত খাবার দিতে হবে আপনাকে।
এদেরকে যদি আপনি ডিম বাড়াতে চান অবশ্যই কিন্তু এদের কিন্তু আপনি লেয়ারন দিবেন, যার মধ্যে আসলে সয়াবিন মিল বা প্রোটিন বা শুটকির গুঁড়া এই মেডিসিনগুলো কিন্তু থাকে। আর প্রোটিন কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ থাকে কিন্তু শুটকির গুঁড়াতে, শুটকি মাছ এর গুঁড়াতে কিন্তু শুটকির গুঁড়া থাকে। আসলে শুটকির গুঁড়াও কিন্তু অনেক ভেজাল থাকে। তো আপনারা যখন বাজার থেকে শুটকির গুঁড়াগুলো কিনবেন অবশ্যই দেখে শুনে কিনবেন, ভালো মানের শুটকির গুঁড়োটা দেখে কিনবেন। আর শুটকির গুঁড়োটা আসলে খুব বেশি দিন রাখবেন না বা খুলে রাখবেন না, তাহলে কিন্তু আপনার শুটকির গুঁড়োটা কিন্তু নষ্ট হয়ে যাবে বা জটলা ধরে যাবে। আর যদি বেশি করে কিনে নাও অবশ্যই সুন্দর করে প্যাকেট করে বা বয়ামে সুন্দর করে রেখে দেবেন। এদের নির্দিষ্ট একটা পার্সেন্টেজ বা 5% কিন্তু এদের কিন্তু আপনি শুটকির গুঁড়া দিলে কিন্তু খাবারের 5% বা 2.5% দিলেও দিতে পারেন, বা অ্যাটলিস্ট 5% দেওয়া উচিত। আপনি হাঁসের খামারে 5% দিলে কিন্তু পর্যাপ্ত কিন্তু প্রোটিনটা পাবে। সেই সাথে সয়াবিন মিল, এটার দাম কিন্তু অনেক কম। শুটকির গুঁড়ার দাম কিন্তু 150 টাকা ভালো মানেরটা, আপনি বাজারে দেখতে পারবেন। আর সয়াবিন মিলের কিন্তু দাম মাত্র 65 টাকা। এটাও কিন্তু এদের পুষ্টি অনেক অংশই করে। সেই সাথে আরেকটা জিনিস এদের খাওয়াবেন, ডিসিপি দিবেন অল্প পরিমাণ ডিসিপির দামটা অনেক কম, 160 টাকা কেজি। বাজারে অনেক কোম্পানির ডিসিপি পাওয়া যায়, তো অবশ্যই ভালো মানের ডিসিপিটা দেবেন। আর এদের হচ্ছে রেগুলার জিঙ্ক দিবেন, জিঙ্ক দিলে কিন্তু হাঁসগুলো কিন্তু অনেক সুস্থ থাকে। আর সেই সাথে মাঝে মাঝে ক্যালসিয়াম, আর ক্যালসিয়াম যদি আসলে পর্যাপ্ত না খায় এরা বা না থাকে, আপনার ডিমের খোসা কিন্তু অনেক নরম থাকবে এবং ডিম কিন্তু পর্যাপ্ত শক্ত হবে না। আর যদি ক্যালসিয়াম বাজার থেকে নাও কেন, প্রাকৃতিক একটা ক্যালসিয়াম পাওয়া যায়। আপনি হাঁসগুলো যে ডিম পারে, এই হাঁসের ডিমটা যখন আপনি খান, খাওয়ার পর যে খোসাটা থাকে এই খোসাটা সুন্দর করে শুকাবেন, শুকানোর পর ব্লেন্ড করবেন, ব্লেন্ড করে যদি ব্লেন্ডার থাকে ব্লেন্ড করে গুঁড়া করে এদের খাওয়াইতে পারবেন, অথবা হাত দিয়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে আপনি খাওয়াতে পারবেন। আর আমি একটা কথা সবসময় বলি, হাঁসের খামার বা মুরগির খামার করার আগে আমি সবসময় বলে থাকি আপনি এর উপরে একটা ট্রেনিং নেবেন। তাহলে আপনি হাঁসের খামার বা মুরগির খামার যে খামারই করেন না কেন, যে কোনো খামার যে কোনো বিষয়ের উপর ট্রেনিং থাকলে আপনি হাঁস মুরগির যদি রোগ বালাই চিনতে পারেন, তাহলে আপনার কস্টিংটা কিন্তু অনেক কমে আসবে। আপনি ওর উপর দেখেই আপনি চিকিৎসা নিতে পারবেন। আর একটা কথা বলে, খামার করার আগে অবশ্যই একটা ভালো পশু ডক্টরের সাথে সম্পর্ক রাখবেন, যেখান থেকে আপনি ভ্যাকসিন ইজিলি নিতে পারবেন। হাঁস এবং মুরগির ভ্যাকসিনটা কিন্তু একটা ফ্যাক্ট, মানে আমাদের বাংলাদেশে ইদানিং দেখা যাচ্ছে হাঁস এবং মুরগি পালন করতে চায় কিন্তু ভ্যাকসিন করতে চায় না। 100 হাঁসের জন্য মাত্র 50 টাকা একটা ডাক প্লেগের ভ্যাকসিন লাগে। আপনি কেন দিবেন না ভাই 50 টাকা? ডাক প্লেগের ভ্যাকসিন আপনি নিজেই দিতে পারবেন। এদের তো আর মানুষ না, ব্যথা পায়, বাট তারপরেও এদের কিন্তু দিতে হবে। তো ভ্যাকসিনটা দেওয়ার নিয়ম আমি এর একটা ভিডিওতে বলেছিলাম। ভ্যাকসিন দিলে কিন্তু হাঁসগুলো কিন্তু অনেকটা সুস্থ থাকে। আর আমাকে অনেক ভাই ফোন দেন, আসলে ভাই আমার হাঁসগুলো গার বাঁকা হয়ে গেছে, ভাই কী করবো? আমি তখনই বলি, ভাই ভ্যাকসিন দিয়েছেন? বলেন না ভাই, তাহলে তো মারা যাবেই। ভ্যাকসিন অসুস্থ হাঁসকে কখনোই, আরেকটা জিনিস বলে, অসুস্থ হাঁসকে কখনোই ভ্যাকসিন দেবেন না। ভ্যাকসিন সবসময় সুস্থ হাঁসকে দেবেন। আর যদি কখনও ডাক প্লেগ হয়েও যায় সেক্ষেত্রে সেই হাঁসগুলো আলাদা করে দেবেন। আর যে কোনো রোগ হলেই বা চুনা পায়খানা যদি করে, আপনি ওই হাঁসটাকে ভালো হাঁস থেকে আলাদা করে দেবেন। তাদেরকে ট্রিটমেন্ট করে পর্যাপ্ত কোয়ারেন্টাইনে রেখে তারপরে কিন্তু একসাথে করবেন। ততদিন পর্যন্ত সুস্থ না হবে ততদিন কিন্তু এদের আপনি কিন্তু একসাথে করবেন না। তাহলে যদি একসাথে করে থাকেন সবসময় কিন্তু এই সুস্থ হাঁসগুলোও কিন্তু অসুস্থ হয়ে যাবে। আর আরেকটা কথা আমি সবসময় ভাইদের, আমার বড় ভাইদের বলে থাকি যে, আসলে অনেক ভাই বলে যে, ভাই আমার হাঁসটা চুনা পায়খানা করছে, এরকম তো ছিল না। আমি বললাম, ভাই প্রথম শর্ত আপনি কী করছেন? বললো, ভাই আমি নতুন আরও 3টা বাজার থেকে হাঁস নিয়ে আসছেন। ভাই এই কাজটাই তো ভুল করছেন, এই কাজটা কেন করলেন? তখন ভাই এগুলো সুস্থ দেখছিলাম। দেখলাম ভাই বাজারে হাঁস কখনো সুস্থ পাবেন না। বাজারে অনেক ধরনের হাঁস আছে, সুস্থ হাঁস, ভালো হাঁস। তো তখন যেই কাজটা হয়, আপনি সুস্থ হাঁস থাকলেও কিন্তু বাজারে কিন্তু অসুস্থ হয়ে যায়। আমি খামার করার আগে প্রথমে একটা বাজার থেকে 5টা হাঁস কিনেছিলাম, তখন আমি একটা বাচ্চাও আনিনি। তখন যেই প্রবলেমটা পড়েছিলাম, আনার পরে একজনের কাছ থেকে নিয়েছিলাম 3টা, সেগুলো অনেক সুস্থ এবং অনেক সুস্থ ছিল, ভালো ছিল। আর পাশাপাশি আরেকজনের কাছ থেকে নিয়েছিলাম 2টা। ওই 2টা হাঁস আসলে অসুস্থ ছিল, আমি বুঝতে পারিনি। তো বাসায় নিয়ে আসার পর দেখি আসলে চুনা পায়খানা করছে। তো তখন ওই সুস্থ হাঁস এবং অসুস্থ হাঁস দুটো একসাথেই রাখছিলাম, তো একই ঘর। তো আসলে ওইটা আমার ছিল পাইলট প্রজেক্ট। তো আসলে হাঁস খামার করার আগে বাস্তবিক একটা জ্ঞান নেওয়ার উদ্দেশ্য। তো আমি দেখলাম যে হাঁসগুলো আস্তে আস্তে সবগুলো, যে বাকি 3টা সুস্থ ছিল সেই 3টাও অসুস্থ হয়ে গেল। তো আসলে মারা যেতে দেয়নি, অনেকগুলো মেডিসিন বা সুস্থ করছি। তো পাশাপাশি যখন একটু সুস্থ হলো, কিছুদিন পালন করার পরে আমি কী করতে
খেয়ে ফেলছি। আসলে ওইটা আমার উদ্দেশ্য ছিল হচ্ছে আমি আসলে বাস্তবিক কিছু জ্ঞান নেব আসলে কী হয়। তো এই ঘরটা তখনও করি নাই। তো ঘর করার আগেই আমি এই উদ্দেশ্যেই হাঁসগুলো কিনেছিলাম। তো আলহামদুলিল্লাহ ওখান থেকে আমার একটা ধারণা বা অনেক ভাইয়ের কাছে বা অনেক পশু ডক্টরের সাথে যখন আমি পরামর্শ করেছি তারা আমার একই সাজেশন দিয়েছে, ভাই বাজার থেকে হাঁস কিনবেন না, হাঁস কিনলে খামার থেকে কিনবেন। সেই সাথে বাজার থেকে আনলেও আপনাকে অ্যাটলিস্ট 14 দিন কিন্তু কোয়ারেন্টাইনে রাখবেন, মানে হাঁসগুলো কিন্তু আলাদা রাখবেন, তাহলে আপনার হাঁসগুলো কিন্তু সুস্থ থাকবে। তো সবসময় আমি ভাইদের যারা হাঁস খামারি ভাই বা মুরগি খামারি ভাই একটা কথাই বলে, হাঁস খামার করার আগে বা মুরগি খামার করার আগে আপনি এই বিষয়টা ট্রেন আপ করবেন, সেই সাথে এদেরকে পর্যাপ্ত মেডিসিন খাওয়াবেন। আসলে অনেক আগের দিনে বা বেশ কিছু বছর আগেও যদি চিন্তা করে থেকে এদের কিন্তু একটা মেডিসিন লাগতো না। আসলে আমাদের সব কিছুই এখন হয়ে গেছে মেডিসিন নির্ভর। আসলে অর্গানিক একটা কথা বলে থাকি, অর্গানিকভাবেও পালন করা যায় এই হাঁসগুলো। আমার খামারে কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক খাওয়াই না, এগুলো অর্গানিকভাবেই পালন করছি। বাট কিছু প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক আমি ইউজ করি যেগুলো আসলে অর্গানিকভাবে হয়। যেমন হলুদ, এটা কিন্তু আমি রেগুলার আমি খাবারে দিই, যেটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের কাজ করে। আমি কিন্তু অ্যান্টিবায়োটিক খুব কম খাই। আর সেই সাথে আমি আরেকটা কাজ করি, পেঁয়াজ এবং রসুন এটা কিন্তু পিস পিস করে কেটে শুকাই। যখন বছরের সিজনে দাম কিন্তু 1800 টাকা কেজি ছিল, তখন বেশ কিছু পেঁয়াজ কিনে আমি শুকাইছিলাম। তো শুকানোর পরে বা রসুনগুলো শুকানোর পরে কী করেছি, ওগুলো পিস পিস করে কেটে শুকাইছি, তারপরে ব্লেন্ড করে এটা এখন কিন্তু মাঝে মাঝে অল্প পরিমাণ দিয়ে খাওয়াই। তো আলহামদুলিল্লাহ এরা কিন্তু যথেষ্ট সুস্থ থাকে। তো আপনারাও এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। আরও কিছু প্রাকৃতিক আমি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক খাওয়াই, যেগুলো আসলে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আসলে আজকে ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না, অনেক বড়ই হয়ে গেছে। তো একটা কথা, এদের আরেকটা জিনিস আমি বলি, এদেরকে অ্যাটলিস্ট কমপক্ষে 12 ঘন্টায় কিন্তু আলোতে রাখবেন, 12 থেকে 14 ঘন্টা। সবচেয়ে ভালো হয় যদি 16 ঘন্টা রাখতে পারেন, তাহলে হয়তো ডিমের পার্সেন্টেজ ভালো পাবেন। আর রাতে খাবার দিলেও এদের কিন্তু পর্যাপ্ত খাবার রাখেন, বাট রাতে কিন্তু এদের খাবার যে মানে হজম হওয়ার টাইমটুকুও কিন্তু এদের দিবেন, বা রাতে খুব বেশি খাবার দেবেন এমন না, নির্দিষ্ট পরিমাণ খাবার দিলে এরা কিন্তু সুস্থ থাকবে। আর খাবার দেওয়ার পর এরা যদি অপশন থাকে আপনার হাতে, এদেরকে পানি দিবেন খাবারে, আমি সবসময় আপনাদেরকে বলে থাকি। আর এদের কিন্তু দেখেন আমি কিন্তু এদেরকে হালকা করে একটু ফ্যান দিয়েছি। ফ্যান দিলে কী হবে, এদের যে এই এখন কিন্তু ওয়েদারটা কিন্তু অনেক গরমে কিন্তু এরা অসুস্থ হয়ে যায়। তাই আরেকটা কথা সবসময়ই আমি বলি, যেহেতু আমাদের এখন সামার সিজন, মানে গরমের সিজন, এই সিজনে কিন্তু বৃষ্টিপাত কিন্তু অনেক বেশি। কখন বৃষ্টিপাত হয় কখন হয় না এগুলো আসলে বোঝায়। আর হাঁসকে আমরা ধরেই নিচ্ছি যে বৃষ্টিতে ভিজলে কোনো সমস্যা নেই, যেহেতু হাঁস পানিতেই থাকে। তাই ভাই আপনারা হাঁস খামার করার আগে, এর জন্য আমি বলছিলাম যে ট্রেনিং করে নিন। এই হাঁসটাকে কিন্তু অবশ্যই বৃষ্টিতে ভিজাবেন না। বৃষ্টিতে ভিজালে কিন্তু হাঁস কিন্তু অসুস্থ হয়ে যাবে। যেমন প্রথমত ঠান্ডা লাগবে ভিজলে, এদের কিন্তু চীনা হাঁস, অন্য হাঁসের কথা বলছি না আমি, দেশি হাঁস বা অন্য কোনো জাতের হাঁসের কথা বলছি না। চীনা হাঁসটা কিন্তু বৃষ্টিতে ভিজলে কিন্তু এরা কিন্তু প্রথমে ঠান্ডা লাগবে, আর যদি ঠান্ডা লেগে থাকে তারপরে কী করবে, সাদা চুনা পায়খানা করবে, তারপরে কী করবে, সবুজ পায়খানা করবে, তারপরে কী করবে, এদের ডাক প্লে হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাই ভাই কেন আমার খামারটাকে আমি ধ্বংস করবো নিজ হাতে অল্প একটু বৃষ্টিতে ভিজায়? আপনি যদি অপশন থাকে বৃষ্টিতে ভিজাবেন না, যদি বৃষ্টি আসে সাথে হাঁসগুলো ঘরে তুলে দেবেন। সেই সাথে যদি বৃষ্টিতে ভিজেও যায় তো পাশাপাশি ঠান্ডা লাগার আগেই আপনি এদের একটা মেডিসিন খাওয়াতে পারেন, মানে প্রতিরোধমূলক মেডিসিন, যেটা আমি বলে থাকি সবসময়, বঙ্কোভেট একটা ভিডিওতে আমি অবশ্যই দেখাইছিলাম যে ঠান্ডা লাগলে এদেরকে কী খাওয়াবেন। বঙ্কোভেট খাওয়ালে কিন্তু আলহামদুলিল্লাহ এরা কিন্তু ঠান্ডা লাগে না। আর আমি যদি কখনও আমার হাঁস কিন্তু যদি ভিজে যায় বা আমি সময় পাইনি বা আসতে দেরি হয়ে গেছে, সাথে সাথে ভিজে গেছে, তারপরে কিন্তু আমি ওই পরবর্তীতে খাবারেই কিন্তু আমি বঙ্কোভেটটা কিন্তু দিয়ে থাকি। বঙ্কোভেটটা দিলে কিন্তু ঠান্ডা লাগবে না, সেই সাথে আপনার হাঁসগুলো কিন্তু সুস্থ থাকবে। আর সবসময় একটা কথা বলি, আমি হাঁস খামার করে আসলে বিশেষজ্ঞ হইনি ভাই, আপনাদের মতো ভাই বিরাদের কাছ থেকেই আমি শিখছি এবং প্রতিনিয়তই শিখছি। আমার ভাই ভিডিওতে ভুল ধরবেন না, আমি খামারের বিশেষজ্ঞ না। তো আমি আমার বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি, যদি কারো ভিডিওটা দেখে যদি কারো বিন্দু পরিমাণে উপকার হয় তো অবশ্যই সাধুবাদ, দোয়া করবেন আমার জন্য। যদি ভিডিওটা দেখে উপকার না হলেও দোয়া করবেন। আপনাদের কাছে সবসময় আমার খামারটার জন্য দোয়া করি। আর একটা কথা লাস্ট মোমেন্টে বলি ভাই, বদনজর নিয়ে আসলে অনেক কথা শুনতেছি ইদানিং। তাহলে আসলে আমি বদনজরের শিকার কিনা জানি না, আমার খামারে অনেক
বেশ কিছুদিন আলহামদুলিল্লাহ ভালো ডিম দিয়েছিল, তো ইদানিং একটু কম দিচ্ছে, আসলে খুব খারাপ লাগছে। তো ডিমটা আসলে কেন কম পাচ্ছি বুঝতে পারছিস না। তো আলহামদুলিল্লাহ হয়তো খুব তাড়াতাড়ি রিকভারি করে উঠবো। তো আমি খামারে অনেকগুলো ডিম পেয়েছিলাম, সেই একদিনে অনেক বলতে অনেকগুলো ডিম পেয়েছিলাম। তো তখন আমি ভিডিও করেছিলাম, তো বা আমি আমার একজনকে বলেছিলাম যে এইগুলো হয়েছে। তো আসলে তারপর থেকে আসলে ডিম কমা শুরু হয়েছে, তো কেন আসলে বুঝতেছি না। তো হয়তো কোনো ভাই বদনজর দিয়েছে কিনা জানি না। তো আল্লাহ তাআলা যেন আমার খামারটাকে হেফাজত করে। সবসময় আপনাদের কাছে আমি দোয়া চাই আমার খামার নিয়ে। আর ভাই যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে ভিডিও করতে গিয়ে বা কোনো কথা বলে থাকি, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই সাথে একটা কথা সবসময় বলি, ভাই যদি ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখে পাশাপাশি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসলে আপনাদের অনুপ্রেরণা এবং আপনাদের যদি সাবস্ক্রাইব করেন সেই সাথে আসলে আমার খুব ভালো লাগে যে তার মানে আপনারা আমার ভিডিওটাকে দেখছেন। আসলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আবারও বলছি, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কোনো ইনফরমেশন যদি গ্যাপ থাকে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। অবশ্যই আমি ভাই আপনাদের কাছে শিখি, আসলে শেখার তো কোনো শেষ নেই। আর একটা কথা না বললেই নয়, হাঁসের খামারে পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা করবেন। আসলে গরমের সিজন, এদের যদি গরম লেগে যায় দুপুরে দেখেন হাঁ করে শ্বাস নেবে বা শব্দ করবে, তো সেই ক্ষেত্রে আপনি পানির সাথে অল্প একটু লেবু জল চিনি দিয়ে একটু লেবু জল দিয়ে বা লবণ দিয়ে একটু লেবু জল দিয়ে আপনাদের দিলে এটা কিন্তু অনেকটা সুস্থ থাকবে। আর যদি চান পাশাপাশি একটু গুড়ের লালি, সেই সাথে একটু লবণ পানি দিয়ে মিক্সার করে দিলে কিন্তু এরা সুস্থ থাকবে, যেটা স্যালাইনের কাজ করবে, যেটা আমরা লাইসোবিট বা বলে থাকি। এটা হচ্ছে প্রাকৃতিকভাবে। আমি আসলে আমার খামারের সব কিছুই চেষ্টা করেছি প্রাকৃতিকভাবে খাওয়ানোর জন্য, কতটুকু পারেছি জানি না। তো আমি সবসময় বলি ভাই, প্রাকৃতিক অপশন থাকলে প্রকৃতির খাবারগুলোই দেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনার খামার কিন্তু অর্গানিকভাবে তৈরি হবে, তারা কিন্তু অসুখ বাড়ে। আর আরেকটা জিনিস আমি আজকে খুবই হতবাক হয়েছি, খামারে বাইরের লোক ঢুকতে দেবেন না বললেই চলে। হ্যাঁ, একান্তই আত্মীয় স্বজন বা দেখতে আসে, বাট সেফটি মেনটেন করবেন। অবশ্যই সেফটি মেনটেন, পটাশ ইউজ করবেন বা যেগুলো জীবাণুনাশক স্প্রে আসে এগুলো ইউজ করবেন, তারপরে খামারে ঢুকতে দেবেন। খামারে কিন্তু অনেক জীবাণু নিয়ে ঢোকে অনেকে, কার শরীরে জীবাণু আছে এটা ভাই আপনি বুঝবেন না। তাই আপনারা, আমি যে ভুলটা আজকে করেছি, আসলে ভাইকে খুব রিকোয়েস্ট করছিলেন যে ভাই আমি আপনার খামারে বাচ্চা দেখে নিব, দেখে আসবো খামারটা কীভাবে করছেন। আসলে ওই সিম্প্যাথি থেকেই আসলে দিছিলাম। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের খামারটাকে হেফাজত করে। সেই সাথে একটা কথা বলি, খামার ঢোকার আগে কিছু পটাশ ইউজ করবেন, যাতে আপনার খামার কিন্তু ভাইরাস মুক্ত থাকবে। আর একটা কথা না বললেই নয়, আবারও লাস্ট মোমেন্টে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, অনেক রাত হয়ে গিয়েছে, এখন প্রায় রাত 1টা বাজে। আজকে যেহেতু বৃহস্পতিবার, আমি অফিস থেকে মাত্রই এসেছি, এসে এদের সাথে সময় কাটাচ্ছি আর আমার খামারটাকে আপনাদের দেখাচ্ছি আর কিছু ইনফরমেশন শেয়ার করছি। আসলে আপনাদের কাছে ইনফরমেশন শেয়ার করতে আমার ভালো লাগে। আপনারা আমার কিন্তু একটা পরিবারের অংশ হয়ে গিয়েছেন। আসলে আপনারা ছাড়া কিন্তু আমার এই খামার করা পুরোটাই কিন্তু সম্ভব ছিল না। আপনারা যারা ভিউয়ার আছেন বা ভাই ব্রাদার আছেন বা শুভাকাঙ্ক্ষী আছেন, আপনাদের উদ্দেশ্য একটা কথাই বলি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।